আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 10 আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব নিয়ে। এই আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব সূত্রগুলো একটু মেমোরাইজ করার মাধ্যমে কয়েকটা ম্যাথ দেখে ফেলা, যাতে আমাদের এই অধ্যায়ের উপর অন্তত ম্যাথগুলো কিভাবে আসে বা ম্যাথগুলো কিভাবে সলভ করতে হবে সেই সম্পর্কে একটা ধারণা আসে। তো চলো আমরা শুরু করি। তো আমরা যখন গ্যাস বা গ্যাসের গতিতত্ত্ব নিয়ে আলোচনা করব তখন এখানে আমাদের তিনটা চলক নিয়ে আলোচনা করতে হবে। একটা হচ্ছে পি, একটা হচ্ছে ভি, আর একটা হচ্ছে টি। পি মানে হচ্ছে আসলে এখানে প্রেশার। এখন প্রেশার মানে কি আমরা জানি চাপ, তাহলে যদি চাপ নিয়ে কোনো কথাবার্তা হয় এবং সেই চাপটাকে প্রকাশ করার জন্য আমরা যে চলক ব্যবহার করবো সেটা হবে পি। ভি মানে হচ্ছে আমাদের এখানে ভলিউম। ভলিউম মানে কি? ভলিউম মানে হচ্ছে আসলে আয়তন। আয়তন মানে হলো একটা গ্যাস যে পরিমাণ জায়গা দখল করবে সেটা হবে আয়তন। আর টি মানে হচ্ছে কি আমাদের টেম্পারেচার। টি মানে হচ্ছে কি আমাদের টেম্পারেচার। টেম্পারেচার মানে কি? টেম্পারেচার মানে হচ্ছে তাপমাত্রা। তার মানে এই গ্যাসটা কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আছে সেইটা ইন্ডিকেট করবে বা সেইটাকে প্রকাশক যে চলক সেটা হচ্ছে টি। তো আমরা এখানে যতগুলো সূত্র ইউজ করবো ম্যাক্সিমাম সূত্রের মধ্যে তোমরা এই পি, ভি এবং টি চলকগুলো পাবে। তো বুঝতে পারবে যে পি মানে চাপ, ভি মানে আয়তন, টি মানে তাপমাত্রা। তাহলে চলো আমরা কিছু সূত্রগুলো আগে বলি। প্রথম সূত্রের নাম হচ্ছে বয়েলের সূত্র। এবং বয়েলের সূত্রটি কি ছিল? বয়েলের সূত্র হচ্ছে P1V1 ইজ ইকুয়াল টু P2V2। এখন এইটা কেন এরকম হয়েছে এগুলো নিয়ে ডিটেলসে ডিসকাশন হবে নেক্সট ভিডিওগুলোতে। আজকে আপাতত আমরা সূত্রের সাথে পরিচিত হয়ে থাকবো যে কী কী সূত্র আসলে এখানে আছে এবং ম্যাথগুলো কীভাবে করতে। তুমি যদি এগুলো বুঝতে চাও তাহলে তার উপর ডিটেলস ভিডিও আমরা নেক্সটে বানাবো ইনশাল্লাহ। তো এটাই হলো আমাদের বয়েলের সূত্র। তারপরে আসো চার্লসের সূত্র। চার্লসের সূত্রটি কি? চার্লসের সূত্র হচ্ছে V1/T1 ইজ ইকুয়াল টু V2/T2। এটা হচ্ছে আমাদের চার্লসের সূত্র। আর এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অ্যামনটনের সূত্র। সেটার নাম কি? সেটা হচ্ছে অ্যামনটনের সূত্র। অ্যামনটনের সূত্র কি? অ্যামনটনের সূত্র হচ্ছে P1/T1 ইজ ইকুয়াল টু P2/T2। এই হচ্ছে আমাদের অ্যামনটনের সূত্র। তাহলে এই তিনটা হচ্ছে এই অধ্যায়ে একেবারে পুরা মোস্ট ইম্পর্টেন্ট সূত্র। এই তিনটা সূত্র যে পারবে না তার বুঝতে হবে যে সে আসলে পরীক্ষা দেওয়ার যোগ্যতা নাই এই অধ্যায়ের উপর। তাহলে এই অধ্যায়ের এইগুলো হচ্ছে একদম পুরো মোস্ট ইম্পর্টেন্ট সূত্র। আচ্ছা, এরপরে আসি। এরপরে আমাদের আরও কিছু সূত্র আছে এখানে। আমরা যদি এতক্ষণ ধরে আমরা যে তিনটা সূত্র পড়লাম সেই তিনটা সূত্রের আবার সম্মিলিত একটা সূত্র আছে, যেটাকে আমরা এভাবে অভিহিত করতে পারি যে সম্মিলিত সূত্র। সম্মিলিত সূত্র বা অনেকে এখানে এটাকে সমন্বয়ক সূত্র বলে। তো সম্মিলিত সূত্রের মধ্যে আমরা কি পড়বো? এটা হচ্ছে এরকম P1V1/T1 ইজ ইকুয়াল টু P2V2/T2। মানে এখানে আমাদের দেখো এখানে যেমন আমাদের দেখবো আমরা যদি আগের সূত্রগুলোতে যাই দেখবো সেখানে হয় পিভি থাকলে টি নাই, ভিটি থাকলে পি নাই, পিটি থাকলে ভি নেই। এখানে কিন্তু সবগুলাই থাকবে, এই জন্য এটাকে বলা হয় সম্মিলিত সূত্র বা সমন্বয়ক সূত্র। এইগুলো আমাদের চারটা সূত্র। এরপরে আমাদের এখানে আরেকটা সূত্র পড়তে হবে, সেটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। এটার নাম হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। আদর্শ গ্যাসের সমীকরণটা আসলে কি? এটা হচ্ছে এই পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। এখানে তোমরা সবাই জানো পি মানে হচ্ছে চাপ, ভি মানে হচ্ছে আয়তন, আর টি মানে হচ্ছে তাপমাত্রা। এন মানে কি? এখানে এন মানে হইলো যে আমাদের মোল সংখ্যা, এখানে এন মানে হচ্ছে নাম্বার অফ মোল, আর মানে একটা ধ্রুবক। এই ধ্রুবকটাকে আমরা বলি মোলার গ্যাস ধ্রুবক। এটাকে আমরা বলি মোলার গ্যাস ধ্রুবক। এবং এই মোলার গ্যাস ধ্রুবকের এটাকে আমরা প্রকাশ করি এটাকে এই ধ্রুবকটার অনেকগুলো ভ্যালু আছে, চারটা ভ্যালু আছে। আমরা আসলে এখানে এই ফিজিক্সের জন্য এখানে একটা ভ্যালু পড়লেই হবে 8.314 জুল পার মোল পার কেলভিন। এই হচ্ছে কি আমাদের এই আর এর মানটা। তাহলে আদর্শ গ্যাসের সমীকরণ আমাদের পড়া হয়ে গেল। আমরা এখান থেকে তিনটা সূত্র বললাম, বিভিন্ন বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যামনটনের সূত্র। এরপরে বললাম আমরা সমন্বয় সূত্র, এরপরে বললাম আদর্শ গ্যাসের সূত্র। আর এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গতিশক্তি বিষয়ক সূত্র। যদি আমাকে গ্যাসের গতিশক্তি বের করতে বলে, গতিশক্তি বিষয়ক সূত্র। গতিশক্তি বিষয়ক সূত্রগুলোকে আসলে গতিশক্তিটাকে আসলে ই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে গতিশক্তি সমান হচ্ছে 3/2 n আর টি। এখন তোমরা একটু আগে দেখে আসছিলে যে আদর্শ গ্যাসের সমীকরণে কি ছিল?
আদর্শ গ্যাসের সমীকরণে ছিল যে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, তাহলে তুমি এখানে চাইলে লিখতে পারো এই এনআরটি জায়গায় পিভি লিখে দিতে পারো, তাহলে ইজ ইকুয়াল টু আবার 3/2 ইন্টু পিভিও হবে। ঠিক আছে, তারপরে আসো আরেকটা সূত্র আছে গতিশক্তি বের করার, সেটা হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক দিয়ে, সেটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু 3/2 কেটি। এখানে কেটাকে বলা হয় বোল্টজম্যান ধ্রুবক, এটাকে বলা হয় বোল্টজম্যান ধ্রুবক। এই হচ্ছে কি আমাদের গতিশক্তি বিষয়ক দুইটা সূত্র, কিন্তু আমাদের গতিশক্তি বিষয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র কিন্তু এই যে এইটাই, এ ইজ ইকুয়াল টু 3/2 এনআরটি, এটাই আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সূত্র। আর এটা তুমি যদি পারো তাহলে ভালো, ওকে ফাইন। দেন আসো, দেন এখান থেকে আমাদের আরেকটা সূত্র পড়তে হবে, সেটা হচ্ছে আরএমএস বেগ, সেটা হচ্ছে আরএমএস বেগের সূত্র। এখন আরএমএস বেগ, আরএমএস কথাটার মানে কি, এখানে আর মানে কি, এম মানে কি, আর হচ্ছে কি আমাদের এস মানে কি। আর মানে হচ্ছে রুট, আর মানে হচ্ছে এখানে রুট, এম মানে হচ্ছে কি এখানে মিন, আর এস মানে হচ্ছে কি এখানে স্কয়ার। তাহলে এটাকে যদি বাংলা করি তাহলে কি হবে, রুট, রুটের বাংলা কি, রুটের বাংলা হচ্ছে কি আমাদের বর্গমূল, রুটের বাংলা হচ্ছে কি আমাদের বর্গমূল। মিন, মিনের বাংলা কি, মিনের বাংলা হচ্ছে গিয়ে গড়, তাহলে বর্গমূল গড়। আর স্কয়ার, স্কয়ার মানে হচ্ছে গিয়ে বর্গ। তাই এটা যেহেতু এটা আরএমএস বেগ, তাহলে কি হবে বর্গমূল গড় বর্গ বেগ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কি আমাদের এই আরএমএস বেগ বা রুট মিন স্কয়ার ভেলোসিটি, এই টার্মটা এভাবে প্রকাশ করা হয়। এখন এটাকে আমরা কিভাবে লিখব, এই আরএমএস বেগটাকে এভাবে লেখা হয় সিআরএমএস। সিআরএমএস সমান সমান আমাদের এখানে অন্তত দুটো সূত্র জানতেই হবে। প্রথম সূত্র হচ্ছে √3r/t/m, এইটা হচ্ছে গিয়ে একদম এই বর্গ আরএমএস বেগ বের করার একদম পুরো মেইন ইকুয়েশন এবং মাদার ইকুয়েশন। তুমি ম্যাক্সিমাম ম্যাথ এই সূত্র দিয়ে পাবা। এই সিআরএমএস বেগটা বের করার আরেকটা সূত্র আছে, সেটা কি, সেটা হচ্ছে √3p/d। পি মানে তো বুঝতেই পারছো প্রেশার, আর ডি মানে হচ্ছে ঘনত্ব। তাহলে যদি ঘনত্ব দিয়ে তোমার কাছে আরএমএস বের করতে বলে, তখন তুমি ডেফিনেটলি আর √3r/t/m দিয়ে করতে পারবে না, তখন তোমার হচ্ছে 2 নম্বরটা সাথে ইউজ করতে হবে। এখানে একটু বলে রাখি যে আর মানে 3 মানে তো বুঝতেই পারছো কনস্ট্যান্ট। আর মানে কি, আর মানে কিন্তু ওই যে মোলার গ্যাস ধ্রুবক, যেটা আমরা আগে ব্যাখ্যা করে আসছিলাম। আর টি মানে ছিল তাপমাত্রা। এম মানে কি, এম মানে হচ্ছে গিয়ে তুমি যেই গ্যাসটার আরএমএস বেগ বের করতে চাচ্ছ সেই গ্যাসটার আণবিক ভর। তাহলে এম মানে দাঁড়াইলো আসলে কি, এম মানে দাঁড়াইলো আণবিক ভর। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি কয়টা সূত্র বললাম, এখন মোটামুটি হচ্ছে গিয়ে আমাদের টোটাল 7টা সূত্র এখানে পড়া হয়েছে। এই অধ্যায়ের আরও কিছু ম্যাথ আছে, যেমন হচ্ছে শিশিরাঙ্ক, তারপর হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা, এগুলো নিয়ে আমরা আবার নেক্সট ভিডিওতে কথা বলবো ইনশাল্লাহ। তাহলে এখন হচ্ছে আমরা একটু ম্যাথ দেখি, কয়টা ম্যাথ কীভাবে আসলে যেমন এখানে একটা ম্যাথ দেখা যাচ্ছে, সেটা হচ্ছে, আচ্ছা দেখো এখানে যে ম্যাথটা আছে সেই ম্যাথটাকে আমরা যখন ফিজিক্সের ম্যাথ করি তখন হচ্ছে আমরা এখানে একটা কী দিই, একটা দাগটা নিই, যেখানে কী কী ইনফরমেশন দেওয়া আছে সেগুলো আমি এখানে লিখি। তো এখানে প্রথম ইনফরমেশন কী দেওয়া আছে আমার, দেখো যে এখানে 0.64 মিলিমিটার পারস্তম্ভ চাপ, তার মানে এই যে এখানে যে ভ্যালুটা দেওয়া, এই ভ্যালুটা আসলে একটা চাপের ভ্যালু দেওয়া, তার মানে এটা হচ্ছে একটা চাপের মান দেওয়া, দ্যাট মিনস এটা হচ্ছে আমার পি। তাহলে যেহেতু আমাদের প্রথম চাপের কথা বলা আছে, তাহলে এটাকে আমি P1 ধরলাম। P1 কত দেওয়া আছে আমার এখানে, P1 দেওয়া আছে 0.64 মিটার, 0.64 মিটার পারস্তম্ভ চাপ, তার মানে 0.64 মিটার আমি মার্কারি লিখতে পারি। মার্কারি মান হচ্ছে পারস্তম্ভ। ঠিক আছে, এইগুলো আমাদের P1। তারপরে দেখো এখানে আমাদের প্রথম টেম্পারেচার দেওয়া আছে, সেই টেম্পারেচারটা কত, সেই টেম্পারেচারটা হচ্ছে 39 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের যেহেতু এটা ফার্স্ট টেম্পারেচার দেওয়া, তাহলে এটাকে আমি T1 ধরতে পারি। T1 সমান সমান কত দেওয়া, T1 সমান সমান হচ্ছে 39 ডিগ্রি সেলসিয়াস দেওয়া। বাট একটা জিনিস মাথায় রাখবে, আমরা যখন এই ফিজিক্সের ম্যাথগুলো করবো তখন টেম্পারেচারটাকে অবশ্যই কেলভিনে কনভার্ট করে নিতে হবে। তাহলে কীভাবে করবো, কেলভিনে কেন কনভার্ট করবো সেলসিয়াস থেকে, এটার সাথে জাস্ট 273 যোগ করে দিব, জাস্ট 273 যোগ করবো। 273 যোগ করলে কত হবে, 312 কেলভিন। ঠিক আছে, আরেকটা বিষয়, কে অবশ্যই বড় হাতের, এই কে ছোট হাতে দেওয়া যাবে না, এই কে অবশ্যই বড় হাতের। ঠিক আছে, তাহলে এই গেছে আমাদের T1। এখন দেখো কোনো গ্যাসের আয়তন কি বলছে, যে কোনো গ্যাসের আয়তন 5.7 × 10⁻⁴ মিটার কিউব হলে, তার মানে গ্যাসের আয়তন দেওয়া আছে। এটাও যেহেতু আমাদের ফার্স্ট আয়তন দেওয়া, তাহলে এটাকে আমি V1 ধরতে পারবো। তাহলে V1 = কত ধরবো,
V1 ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা 5.7 ইন্টু 10⁻⁻⁴ মিটার কিউব ধরলাম। ঠিক আছে, হ্যাঁ এখন আসো, তাহলে এবার আমাদের কি বলছে, প্রমাণ চাপ ও তাপমাত্রায় গ্যাসের আয়তন কত আমাকে বের করতে বলছে। কি আয়তন, মাইন্ডিট, গ্যাসের আয়তন কত বের করতে বলছে। এই যে গ্যাসের আয়তন কত, তাহলে একটা আয়তন তো দেওয়া ছিল যেটা হচ্ছে আমার P1 আর T1 টেম্পারেচার আয়তন ছিল 5.7 ইন্টু 10⁻⁴ মিটার কিউব। আমাকে বলছে প্রমাণ তাপমাত্রা এবং চাপে গ্যাসটার আয়তন কত হবে। তাহলে প্রমাণ তাপমাত্রা কত সেটা আমাদের সবারই জানা উচিত। প্রমাণ তাপমাত্রা হচ্ছে, এটা যেহেতু আমাদের দ্বিতীয় টেম্পারেচার, এটাকে আমরা T2 ধরলাম, আর প্রমাণ তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস অথবা 273 কেলভিন। এখন আসো আমাদের এখানে P2 মানে প্রমাণ চাপ কত। প্রমাণ চাপ আমরা সবাই জানি 1 অ্যাটমসফিয়ার, প্রমাণ চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। কিন্তু এখানে ম্যাটার অফ ফ্যাক্ট, আমার দেখো এইখানে যে চাপটা দেওয়া আছে সেটা কিন্তু মিটার মার্কারিতে দেওয়া। তাহলে আমার এখানে প্রমাণ চাপটা আমি জানি যে 1 অ্যাটমসফিয়ার, বাট আমি কিন্তু এখানে 1 অ্যাটমসফিয়ার বসাবো না। আমি কত বসাবো, আমি হচ্ছে যেহেতু আমার একটা চাপ মিটার মার্কারিতে দেওয়া আছে, আমি এইটাকেও মিটার মার্কারিতে কনভার্ট করব। তাহলে মিটার মার্কারিতে যদি কনভার্ট করি তাহলে 1 অ্যাটমসফিয়ার হবে 0.76 মিটার মার্কারি। তাহলে 1 অ্যাটমসফিয়ার হবে 0.76 মিটার, 0.76 মিটার মার্কারি। ঠিক আছে, তাহলে আমাকে বলছে যে এই কন্ডিশনে এই গ্যাসটার আয়তন কত হবে। তার মানে V2 ইজ ইকুয়াল টু হোয়াট বের করতে হবে। তার মানে এখানে আমরা কিন্তু তিনটা চলকেরই ব্যবহার হচ্ছে। তাহলে তুমি এখানে কোন সূত্র ইউজ করবা। চলো আমরা সূত্রের কাছে চলে যাই। আমরা যদি এখানে আমাদের এই সূত্রগুলোর দিকে একটু খেয়াল করি, দেখো আমরা কি এখানে বয়েলের সূত্র ইউজ করতে পারবো, বলো তো পারবো না, কারণ আমার এখানে টেম্পারেচার ইউজ করা লাগবে। চার্লসের সূত্র ইউজ করতে পারবো না, অ্যামন্টনের সূত্র ইউজ করতে পারবো না। আমার যেহেতু সবগুলো চলক এখানে ইউজ করতে হবে, দ্যাট মিনস আমার এখানে এই সম্মিলিত সূত্রটা এখানে ব্যবহার করতে হবে। আশা করি ওই ম্যাথটা করার জন্য কোন সূত্র ব্যবহার করতে হবে আশা করি বুঝে গেছো। তাহলে চলো আমরা ম্যাথের কাছে আবার চলে যাই। তাহলে এখানে হচ্ছে আমাদের সেই সম্মিলিত সূত্রটা ইউজ করতে হবে। এখন সেই সম্মিলিত সূত্রটা তাহলে আমরা কীভাবে লিখবো, দেখো যে আমরা জানি যে P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2। এখন এটাকে ক্যালকুলেট করে আমার এখান থেকে কী বের করতে হবে, V2 বের করতে হবে। তাহলে আমি কি লিখতে পারবো, V2 সমান সমান দেখো কীভাবে লিখতে পারি, V2 সমান সমান লিখতে পারবো P1 V1 T2 ডিভাইডেড বাই P2 T1। এখন এখানে দেখো আমার সবগুলো চলকের মান দেওয়া আছে, সেগুলো বসাই দিবা, কাজ শেষ। তো আমি এগুলো জাস্ট বসাই দিচ্ছি এবং আমি একবারই ক্যালকুলেট করে দিচ্ছি। আনসার আসছে এখানে 4.2 ইন্টু 10⁻⁴ মিটার কিউব। ঠিক আছে, এখন এটা কেন আসছে 10⁻⁴ মিটার কিউব কেন আসছে একক, কারণ আমি এখানে আয়তনে যেই চলকটা ব্যবহার করেছিলাম, আয়তনে যে এককটা ব্যবহার করতেছিলাম সেটা মিটার কিউব, তাহলে এখানে ক্যালকুলেশন করলে মিটার কিউবই আসবে। তো আশা করি তোমরা এগুলো বুঝতেই পারছো যে ম্যাথগুলো আসলে খুব ইজি। তারপর আসো আমাদের নেক্সট একটা ম্যাথ, সেই ম্যাথটা খুবই ইম্পর্ট্যান্ট ম্যাথ, খুবই মানে এই ম্যাথ পারা ফরজ ম্যাথ, এতটা ইম্পর্টেন্ট ম্যাথ এবং এই ম্যাথ পারতেই হবে। সো সবাই একটু কনসিস্টেন্ট এবার একটু থাকো, একটু ভালো মতো মনোযোগ সবার এখন আশা করছি। আমার এখানে কোয়েশ্চেনটা বলছে একটু দেখো, কোয়েশ্চেনটাতে বলা হয়েছে যে এক বিকালে অহনা ও তার বন্ধুরা একটি হ্রদের পাশে বসে গল্প করছিল। তার মানে একটা হ্রদ মানে কি যেখানে পানি থাকে, আর্টিফিশিয়ালি মানুষ যেটাকে বানায় হ্রদের পাশে বসে গল্প করছিল। হঠাৎ অহনার নজরে পড়লো হ্রদের স্বচ্ছ পানির তলদেশ হতে, তার মানে হ্রদের কোথায়, পানির তলদেশ থেকে, মাইন্ডিট সবচেয়ে ইম্পর্টেন্ট, তলদেশ থেকে কি আসলো, কিছু বুদবুদ তো অবশ্যই বাতাসের হবে, তাহলে বায়ু বুদবুদ পানির উপরিতলে আসছে। তাহলে আমি যদি সিনারিওটা দেখাইতে চাই তাহলে কীভাবে দেখো, যে ধরো এ হচ্ছে একটা হ্রদ, এরকমভাবে এ হচ্ছে কি একটা হ্রদ, এই হ্রদের এই হচ্ছে গিয়ে মনে করো পানির লেয়ার, এগুলো সব হচ্ছে গিয়ে আমাদের পানি, এগুলো সব হচ্ছে গিয়ে পানি। ঠিক আছে, এখন বলছে যে অহনা কি খেয়াল করছে যে পানির তলদেশ থেকে, তার মানে এই যে এইসব তলদেশ থেকে, যেরকম তলদেশ থেকে এরকম বায়ু বুদবুদ আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। এখন বলছে যে পানির উপরিতলে এসে বুদবুদটি বড় আকার ধারণ করলো এবং পানির উপরিতলে বুদবুদটির আকার 5 গুণ এবং বায়ুমণ্ডলের চাপ ছিল এত, পানির ঘনত্ব এত, ব্লা ব্লা। তার মানে আমি তোমাকে জিনিসটা একটু বুঝাই আগে, আমি এই ফিগারটি একটু মুছি আবার ফ্রেশ করে আঁকি। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে এখানে আমি যদি সিনারিওটা আরেকবার ড্র করার চেষ্টা করি তাহলে কী হবে, এই মনে করো আমাদের হচ্ছে গিয়ে সেই হ্রদ, এই হচ্ছে গিয়ে আমাদের সেই হ্রদ। ঠিক আছে,
এখন এই হ্রদের এই হচ্ছে কি আমাদের পানির লেয়ার। ওকে ফাইন, তাহলে এই যেগুলো সব হচ্ছে গিয়ে আমাদের পানি, এগুলো সব হচ্ছে গিয়ে পানি। ঠিক আছে, এখন খেয়াল করো, এখন দেখতে পারতেছো যে আর আর পানির উপরে কি আছে, আমাদের বাতাস আছে, কিন্তু পানির উপরে কিন্তু বাতাসের চাপ আছে। তাহলে এই বরাবর কি চাপ দিচ্ছে কে? বাতাস। তাহলে এই বরাবর চাপ হচ্ছে বাতাসের। এখন চিন্তা করো, এইখানে যেই বায়ু বুদবুদটা আছে যেইখানে, সেই বুদবুদটা ছোট হবে। কারণ কি? দেখো এই বুদবুদটার উপর কয়জনের চাপ আছে? এই বুদবুদের উপর পানির প্রেশারও আছে। আমি একটু অন্য কালার দিয়ে যদি দেখাই, ধর এখানে যে কালো কালো যে অ্যারোটা, কালো যে অ্যারোটা, এই যে দেখছো, এই তার মানে এর মধ্যে পানির প্রেশারও আছে, আবার এই বাতাসের প্রেশারও আছে। কারণ বাতাসটা তো পানির উপর চাপ দিচ্ছে, সেই চাপটা আবার বুদবুদের উপর এসে লাগতেছে। তার মানে বুদবুদটা যত নিচে থাকবে, বুদবুদের উপর একই সাথে বাতাসের চাপ এবং পানির চাপ কাজ করবে। এখন এই বুদবুদটা ধরো আস্তে আস্তে সেই এই বুদবুদটাকে এখানে ছিল, এই বুদবুদটাকে এখানে ছিল, যখন সে আস্তে আস্তে একটু উপরের দিকে উঠতেছে এভাবে, এটা যদি আস্তে আস্তে উপরের দিকে ওঠে তখন কি হবে? দেখো, ধরো যে সেটা এখানে আসলো, ধরো যে সেটা এইখানে আসলো। এখন যখন এইখানে আসছে তখন দেখো তারে বাতাস কিন্তু সেম প্রেশারই দিচ্ছে পানির উপরে, বাট পানি কিন্তু আবার এখানে এতটুকু পানি তাকে চাপ দিচ্ছে, ঠিক না? তার মানে এই ক্ষেত্রে পানির চাপটা একটু কমছে, কিন্তু বাতাসের চাপ কিন্তু সেমই আছে। সে যখন একদম পুরো পৃষ্ঠতলে উঠে যাবে তখন কি হবে? পৃষ্ঠতলে যখন সে উঠবে তখন কি হবে? তখন দেখো পৃষ্ঠতলে তার কোনোই নেই, পানি নেই, তখন সম্পূর্ণ চাপটা বাতাসে থাকবে। তাহলে তখন বুদবুদটার গায়ে বা বুদবুদটার পাশে বা বুদবুদটার উপরে চাপটা কমবে, তখন শুধুমাত্র বাতাসে চাপ কাজ করবে। তার মানে মেন বিষয় হচ্ছে, বুদবুদটা যখন পানির নিচে থাকবে তখন বুদবুদের উপর পানির চাপও থাকবে, বায়ুমণ্ডলের চাপও থাকবে, যার কারণে বুদবুদ আকারে ছোট হবে। কারণ চাপ বেশি পড়ছে, চাপ বেশি পড়লে তো সে এক্সপ্যান্ড হতে পারবে না, সে ছোট হয়ে থাকবে। যখন সে আস্তে আস্তে উপরে উঠবে, যখন সে বুদবুদটা আস্তে আস্তে উপরে উঠবে, তখন কি পানির পরিমাণ কমতেছে কিন্তু বাতাসের পরিমাণ সেম আছে। যখন একেবারে উপরে উঠে যাবে তখন কিন্তু কোনো পানি থাকবে না, তখন সেখানে সম্পূর্ণটাই বাতাস থাকবে। তাহলে তখন যখন বুদবুদটা উপরে চলে যাবে তখন শুধু তার মধ্যে একটা চাপ কাজ করবে, সেটা হচ্ছে বাতাসের চাপ। ওই বাতাসের চাপ কাজ করার কারণে, যেহেতু একটা চাপ কাজ করতেছে, তাহলে সেটা একটু বড় আকার ধারণ করবে। তার মানে একটা বুদবুদ যদি পানির নিচে 1 মিটার কিউব থাকে, এখানে বলছে যে সেটা এই বুদবুদটা উপরে তোলে 5 গুণ হয়ে গেছে। তার মানে একটা বুদবুদ যদি পানির নিচে 1 মিটার কিউব হয়, এই সিচুয়েশনের ক্ষেত্রে সেইটা পানির উপরে ওঠার পর 5 মিটার কিউব হয়ে যাবে, কারণ 5 গুণ হয়ে গেছে। এই হচ্ছে গিয়ে সিনারিও। তার মানে মেন বিষয় হচ্ছে, একটা বুদবুদ যখন পানির নিচে থাকবে তখন তার উপর বাতাসের চাপ এবং পানির চাপ ক্রিয়া করবে। যখন এই বুদবুদটা উপরে উঠে যাবে তখন তার উপর শুধু বাতাসের চাপ কাজ করবে, কোনো পানির চাপ থাকবে না। এই হচ্ছে গিয়ে মেন কথা। এখন আমরা আমাদের কোশ্চেন, এই হচ্ছে সিনারিওটা, যে এই কারণে পানির তলদেশে বুদবুদটা ছোট হবে, পানির উপরে উঠলে বুদবুদটা বড় হবে। এখন আমাকে বলছে যে বের করতে বলছে, আমার এখানে পানি ঘনত্ব টনত্ব দিয়ে দিচ্ছে, আমাকে বের করতে বলছে উদ্দীপকের তথ্য অনুসারে হ্রদের গভীরতা নির্ণয় করো। এই যে হ্রদের গভীরতা বের করতে বলছে। গভীরতা মানে কি? এই হ্রদটার এইখান থেকে এই পর্যন্ত হাইট কত বা গভীরতা কতখানি গভীর সে, এটা বের করতে বলছে। তো এটাকে আমরা মোটামুটি এইচ ধরতে পারি। তার মানে আমার এখানে এইচ এর ভ্যালু বের করতে হবে। এটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা পারতে হবে। তাই এটা আমরা কীভাবে করবো, চলো। তাহলে আশা করি ফিগারটা বুঝতে পারছো, ছবিটা বুঝতে পারছো। আমি যদি এবার ম্যাথটা করি তাহলে দেখবো কীভাবে হবে। দেখো এখানে কি দেওয়া আছে, এখানে দুইটা সিনারিও, একটা হচ্ছে পানির নিচে বুদবুদের অবস্থান, একটা হচ্ছে পানির উপরে। আমি যদি এভাবে দুইভাবে লিখি, একটা হচ্ছে পানির নিচে আর আরেকটা কি, পানির উপরে। ঠিক আছে, এই দুইটা কন্ডিশন। যখন পানির নিচে থাকবে, বুঝো বিষয়টা, যখন পানির নিচে থাকবে তখন তার উপর, তখন বুদবুদের উপর কয়টা চাপ কাজ করবে? দুইটা চাপ। কি? একটা হচ্ছে পানি তো চাপ দিবেই, প্লাস বায়ুমণ্ডলের চাপও থাকবে যখন বুদবুদটা পানির নিচে থাকবে। বা যখন বুদবুদটা পানির উপর উঠবে তখন কিন্তু তার উপর শুধুমাত্র বাতাসের চাপ বা বায়ুমণ্ডলের চাপ কাজ করবে। ঠিক আছে, এখন আসি তাহলে পানির চাপ কাজ করবে। তাহলে এখানে কি চাপ আছে, চাপটা আগে তাহলে আমরা বের করলাম। যেখানে পানির চাপ কেমনে বের করবো? পানির চাপ বের করি আমরা এই সূত্র দিয়ে, যে H ρg। ঠিক আছে, এখন এইচ কি? ওই যে তুমি তো তলদেশ থেকে হিসাব করতেছো, কারণ এটা তো আমার পানির নিচ, মানে কি তলদেশের গভীরতা H ρg, এটা হচ্ছে সূত্র ক্লাস 9 10 পড়ে আসছো। প্লাস বায়ুমণ্ডলের চাপটাকে আমি এই যে বাতাস যে চাপটা দিচ্ছে, বাতাসের যে চাপটা, সেই চাপটাকে আমি
P1 ধরলাম, আমি এখানে লিখলাম যে বায়ু চাপ, ঠিক আছে। তাহলে P1টাকে ধরলাম আমি বায়ু চাপ। তাহলে এখানে আমি কি চাপ পেলাম পানির নিচে কিন্তু টোটাল চাপটা পেলাম H ρg প্লাস P1, কারণ বায়ুমণ্ডলের চাপ আমি ধরে আসছি P1। আর পানির উপরে শুধু কি চাপ? P1 চাপ, পানির উপরে শুধুমাত্র বায়ুমণ্ডলের চাপ, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা একটু বয়েলের সূত্রটা লিখতে চাই, তাহলে বয়েলের সূত্র অনুযায়ী কেমনে লিখবো, যে পানির নিচে আর পানির উপরে। তাহলে পানির নিচে যদি বয়েলের সূত্র লিখতে চাই তাহলে কি লিখতে হবে? ওই যে P1V1। এখন পানির নিচে যে চাপটা, পানির নিচে চাপ তুমি কত পাইছো? পানির নিচে চাপ কিন্তু এই যে আমরা এটা পাইছি, পুরোটা কিন্তু পানির নিচে চাপ। এই যে পানির নিচে চাপ হচ্ছে কিন্তু পুরো এইটা। তাহলে পানির নিচের চাপ ইন্টু পানির নিচে ওই গ্যাসটার আয়তন, ঠিক আছে। তাহলে পানির নিচে চাপ আমি কি পেলাম, যে H ρg প্লাস P1, ঠিক না? আর পানির নিচে যে গ্যাসটা আছে সেই গ্যাসটা বা যে বুদবুদটা আছে সেই বুদবুদটার আয়তনকে আমি ধরো যে V1 ধরলাম, ঠিক আছে। এখন আসো সমান সমান পানির উপরে বয়েলের সূত্রটা বসবে। এখন পানির উপরে বয়েলের সূত্র কি? যে পানির উপরে চাপ ইন্টু পানির উপরে আয়তন। এখন পানির উপরে চাপ কি ছিল? পানির উপরে চাপ কিন্তু শুধু P1, কারণ পানি তুমি দেখে আসো পানির উপরে কিন্তু পানির উপরে শুধু বাতাসের চাপ। তাহলে এখানে হচ্ছে কি শুধু আমার P1 হবে আয়তন। এখন এখানে পানির উপরে গ্যাসটার আয়তন কত ছিল দেখছো? এখানে যদি কোয়েশ্চেনটা দেখো, কোয়েশ্চেনের দিকে দেখবা যে পানির উপরে ওঠার পর সেই গ্যাসটার আয়তন 5 গুণ হয়ে গেছে। গ্যাসটার আয়তন 5 গুণ হয়ে গেছে। 5 গুণ হয়ে যাওয়ার মানে কি? তাহলে তার আয়তন কি আর V1 থাকবে নাকি 5V1 হয়ে যাবে? এখন কিন্তু তার আয়তনটা 5V1 হয়ে যাবে। এই হচ্ছে আমার 5V1। এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে কি আসবে? এই V1 আর এখান থেকে এই V1 কাটা যাবে। কাটা যে আমার এখানে কি থাকতেছে? থাকতেছে আমার H ρg প্লাস P1 ইজ ইকুয়াল টু, এই যে এই 5টাকে সামনে লিখলে কি হবে? 5P1, ঠিক আছে। এটা আসলো। তাহলে এখন দেখো আমি কি লিখতে পারি, যে H ρg ইজ ইকুয়াল টু এই P1টা যদি এইখানে চলে আসে তাহলে কি হবে? মাইনাস হবে। তাহলে 5P1 থেকে একটা P1 মাইনাস হলে কি হবে? 5P1 থেকে যদি একটা P1 কমে যায় তাহলে হবে আমার 4P1, ঠিক আছে। এখন আমার এখানে বের করতে হবে কি? বের করতে হবে কিন্তু গভীরতা, মানে H বের করতে হবে। তাহলে আমি H সমান সমান কি লিখতে পারবো? H সমান সমান লিখতে পারবো 4P1/ρg। আচ্ছা, তাহলে এখন যদি আমরা এগুলো মান বসাই দিই তাহলে লিখতে পাবো যে আমাদের এখানে সমান সমান দিলাম, এখানে হচ্ছে আমাদের 4P1 এ হচ্ছে আমাদের 4P1 মানে হচ্ছে বায়ুমণ্ডলের চাপ। বায়ুমণ্ডলের চাপ যদি আমরা কোয়েশ্চেনের দিকে যাই, কোয়েশ্চেনে আমরা দেখবো যে বায়ুমণ্ডলের চাপ কত দেওয়া, বা এই যে বায়ুমণ্ডলের চাপ দেওয়া হচ্ছে আমাদের 10⁵ নিউটন/মিটার স্কয়ার। আর পানির ঘনত্ব দেওয়া রো 1000 কেজি/মিটার কিউব। ওকে চলো করি এবার। তাহলে হচ্ছে 4P1, P1 এর জায়গায় হবে 10⁵ রো মানে হচ্ছে কি আমাদের 1000 ইন্টু জি এর মান হবে 9.8। এখন এইটাকে ক্যালকুলেট করলে আমরা যে আনসারটা পাবো সেটা হচ্ছে 40.82 মিটার। তাহলে এইটাই হচ্ছে হ্রদের গভীরতা। তাহলে আশা করি তোমরা এইটা বের করতে পারবে এখন, যে একটা হ্রদের গভীরতা যদি বুদবুদের পরিবর্তন দেওয়া থাকে তাহলে কীভাবে বের করতে হয়। ওকে, চলো আমরা আরেকটা ম্যাথ করব। এটাই আমাদের আজকে ভিডিও লাস্ট ম্যাথ। এই ম্যাথটা হচ্ছে ওই যে RMS বেগের ম্যাথ বা বর্গমূল গড় বর্গবেগের ম্যাথ। এটা কি দেখো আমাকে কি বলছে, যে স্বাভাবিক তাপমাত্রা চাপে নাইট্রোজেনের ঘনত্ব 1.25 কেজি/মিটার কিউব। আমাকে বলছে অণুগুলোর গড় বর্গবেগের বর্গমূল বের করা, তার মানে আমাকে RMS বেগ বের করতে হবে। এখন চিন্তা করো আমার এখানে কি ইনফরমেশন দেওয়া আছে। আমার এখানে ইনফরমেশন হিসেবে দেওয়া আছে যে D ইজ ইকুয়াল টু কত দেওয়া, 1.25 কেজি/মিটার কিউব দেওয়া। তার মানে আমার ঘনত্ব দেওয়া। এখন ঘনত্ব দেওয়া আছে আর আমাকে বের করতে বলছে CRMS। এখন ঘনত্ব দেওয়া আছে, আমাকে বের করতে বলছে RMS বেগ। তাহলে আমাকে CRMS বেগ বের করতে বলছে। এখন আমরা যখন সূত্র ডিসকাস করে আসছিলাম তখন কি বলছিলাম, যে CRMS বের করতে পারবো আর ঘনত্ব দেওয়া আছে, এরকম সূত্র হচ্ছে CRMS ইজ ইকুয়াল টু √3P/D। তাহলে এখন আমরা জাস্ট ভ্যালুগুলো বসাই দিব, যে এই হচ্ছে কি আমাদের রুট, আর এখানে হচ্ছে কি আমাদের এই যে 3 ইন্টু হচ্ছে গিয়ে P, হ্যাঁ P মানে হচ্ছে চাপটা কত, যেহেতু স্বাভাবিক তাপমাত্রা এবং চাপ বলছে,
স্বাভাবিক অবস্থায় চাপ পি মানে আমরা জানি সবাই 1 অ্যাটমসফিয়ার। এখন আমি যদি এখানে বেগ বের করবো, বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি এবং বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, দ্যাট মিনস এটা একটা এসআই একক। এখন এসআই এককে কিন্তু আমি চাপ অ্যাটমসফিয়ার বসাতে পারবো না, এসআই এককে চাপ হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার অথবা প্যাসকেল। তাহলে প্যাসকেলে 1 অ্যাটমসফিয়ারটাকে কনভার্ট করার জন্য বা এক অ্যাটমসফিয়ার হচ্ছে 101,325 প্যাসকেল। এটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার সমান সমান 101,325 প্যাসকেল। এটা হচ্ছে চাপের এসআই একক। তাহলে এটা যদি আমি এখানে বসাই 01325, ঠিক আছে, ডিভাইডেড বাই এই ঘনত্ব মানে হচ্ছে ডি। এই যে আমরা একটু আগে ডি এর যে ভ্যালু পেয়েছি সেটা এখানে বসাই দেবো। তাহলে সেটা যদি এখানে বসে তাহলে কত আসবে 1.25। এটাকে বসানোর পর আমরা যদি ক্যালকুলেট করি রেজাল্ট আসবে কত? রেজাল্ট আসবে 493.07 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে কি আমাদের এটা বের করার একটা নিয়ম। এখন তোমাদের সবার জন্য কাজ হইলো এই 2 নম্বর ম্যাথটা তোমরা সবাই করবে এবং করার পর কমেন্টে আনসার দিবে। আমি সবাইকে বলবো যে আনসার তোমাদের কেউ হয়েছে নাকি হয়নি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, মিশন এসেছি সাথেই থাকবা। ধন্যবাদ।